বিরল থেকে বিরলতম অপারেশনের সাক্ষী রইল এই শহর কলকাতা। দীর্ঘ 8 ঘন্টা ধরে চলল এই অপারেশন। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন কার্ডিয়াক সার্জন ডক্টর কুন্তল রায় চৌধুরী এবং কার্ডিয়াক আইসিইউ বিশেষজ্ঞ শতরূপা মুখার্জি। স্যার, আপনাকে এবং ম্যাম, আপনাদের দুজনকেই স্বাগত এই এস নিউজের পর্দায়। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, কতটি চ্যালেঞ্জিং ছিল এই অপারেশনটি? বেসিক্যালি এটি 6 বছরের একটি বাচ্চা, যে ভুগছিল একটা খুব জটিল হার্টের রোগ। এটা জন্মগত রোগ। এক্ষেত্রে হার্টটাকে, মানে যেটার রোগটার ডায়াগনোসিস আমরা বলি কনজেনিটালি কারেক্টেড ট্রান্সপোজিশন, তার মানে হচ্ছে যে ওর ডান দিকের অলিন্দটা বাম দিকের নিলয়ের সাথে যুক্ত, এবং বাম দিকের নিলয় থেকে সাধারণত আমাদের পুরো শরীরে অক্সিজেন যাওয়ার যে মহাধমনী বেরোয়, সেটা না বেরিয়ে বাম দিকের নিলয় থেকে ওর ফুসফুসে যাওয়ার ধমনীটি বেরোচ্ছিল। অর্থাৎ হার্টটি দুবার করে অসুবিধাগুলো ছিল, মানে এই প্রত্যেকটা হার্টের যে স্ট্রাকচার কানেকশন সেগুলো দুবার করে, এটাকে আমরা বলি ডাবল ডিসকর্ডেন্স। আমাদের ডাক্তারি টার্মে বলা হয় ডাবল ডিসকর্ডেন্স বা কনজেনিটালি কারেক্টেড ট্রান্সপোজিশন। বেসিক্যালি 6 বছরের বাচ্চাটি, ওর ডায়াগনোসিসটা 1 বছর বয়সেই হয়েছিল। কেন, তখন সর্দি জ্বর হওয়ার পরে ওর ডায়াগনোসিস হয়। কিন্তু তারপরে ও কলকাতার বিভিন্ন হাসপাতাল এবং ব্যাঙ্গালোরে গিয়েছিল। সেখান থেকে ওদের চিকিৎসার জন্য বলা হলেও ওরা চিকিৎসাটা করতে পারেনি। ওদেরকে আবার কেউ কেউ দিল্লি বা রাজকোটের দিকেও পাঠিয়েছিল। তারপর ওরা এখানেই ছিল। যে কোনোভাবে ওরা আমাদের নাম জানতে পেরে বিএম বিড়লাতে আসে এবং আমাদের কাছে ডক্টর শ্যামাজিৎ সমাদ্দার, আমার কলিগ, যিনি পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, উনি এবং আমরা সবাই মিলে, আমাদের টিম সবাই মিলে ওকে ভালোভাবে ইভ্যালুয়েট করি এবং ইভ্যালুয়েট করে দেখতে পাই যে ওর শুধুমাত্র এই যে হার্টের ট্রান্সপোজিশন রয়েছে তাই নয়, তার সাথে সাথে ওর বাম দিকের ভাল্বটাতেও লিকেজ রয়েছে। এবং সেই লিকেজ থাকার দরুন ওকে অন্য কোনো লেস ইনভেসিভ, মানে এর থেকে সহজ যে অপারেশনের পদ্ধতিগুলো রয়েছে এই রোগের ক্ষেত্রে, সেইগুলো ওর ক্ষেত্রে করা পসিবল ছিল না। তো ওর ক্ষেত্রে একটাই ছিল যে এই চ্যালেঞ্জিং অপারেশনটা আমাদেরকে করতে হবে। তো সেই অনুযায়ী আমরা ওকে পুরোপুরি ইভ্যালুয়েট করি, ওর ক্যাথ স্টাডি করা হয় এবং সব কিছু করার পরে ওর বাবা মায়ের সাথে, আমাদের টিমের সাথে, সবার সাথে আলোচনা করে সমস্ত রিস্ক জটিলতা সেগুলো নিয়ে সবার সাথে আলোচনা করা হয় এবং আলোচনা করার পরে আমরা অপারেশনটা প্ল্যান করি। ডেফিনেটলি এই শুধুমাত্র আমরা যে ডাবল সুইচ অপারেশন করেছি, এইটা শুধু ডাবল সুইচ অপারেশন নয়, এই ডাবল সুইচ অপারেশনের সাথে সাথে আমরা ওর ক্ষেত্রে একটা ডিকেএস বলে একটা কঠিন অপারেশন, সেটাও এর সাথে যোগ করা আছে। তার সাথে ওর বাম দিকের ভাল্বটা রিপেয়ার করা হয়েছে। অর্থাৎ একসাথে 4-4টে অপারেশন ওর সাথে হয়েছে: সেনিং, র্যাস্টেলি, ডিকেএস এবং ভাল্ব রিপেয়ার। এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা ডেফিনেটলি রেয়ার এবং ওয়ার্ল্ড লিটারেচারে খুব বেশি পাবলিশড নেই, খুব কম সংখ্যক পাবলিকেশনস আছে। সেনিং র্যাস্টেলি যে ডাবল সুইচ, সেই ডাবল সুইচ অপারেশন কলকাতায় এর আগে হয়েছে এবং তার মধ্যে কিছু সফলভাবেও হয়েছে, সেটা আমরা জানি। কিন্তু ডাবল সুইচের সাথে আমরা যেটা করেছি, এই যে ডিকেএস এবং ভালভ রিপেয়ার, এটা এর আগে কলকাতায় হয়নি বলেই আমাদের ধারণা। এই অপারেশনে যেটা মেন জিনিস ছিল যে 4.5-5 ঘন্টা ধরে ওর হার্টটাকে স্টপ রাখা হয়েছিল। তখন আমাদের চ্যালেঞ্জ থাকে যে তার পরবর্তী হার্টটা কিভাবে বিহেভ করবে এবং ওর পুরো বডি সেই ধকলটাকে নিতে পারবে কি না। কিন্তু ঋষভের হার্ট, এবং ঋষভ চ্যাম্পিয়নের মতো কাজ করেছে এবং খুব ভালোভাবে ফিরে এসছে। এবং আমাদের পোস্ট অপারেটিভ কেয়ার, যেটা আইসিইউতে, সেই আইসিইউয়ের কেয়ারের জন্য আমাদের ডক্টর শতরূপা মুখার্জি রয়েছেন, যিনি আমাদের ছোট বাচ্চাদের হার্টের অপারেশনের পরে পোস্ট অপারেটিভ কেয়ার ব্যাপারটা সামলান এবং উনি খুব দক্ষতার সাথে এই বাচ্চার ক্ষেত্রেও করেছেন। এবং ঋষভ আজকে অলমোস্ট সুস্থ এবং কয়েকদিনের মধ্যেই ও হসপিটাল থেকে ছাড়া পেয়ে যাবে। আমরাও খুশি। অপারেশন হয়ে যাওয়ার পর যে মূল পার্ট আপনাকে দেখতে হচ্ছিল, কতটা চ্যালেঞ্জিং সেই সময় লাগছিল আপনার ক্ষেত্রে? কারণ এরকম অপারেশন আগে হয়নি। কোনো জায়গায় কি একটু নার্ভাসনেস হয়েছে?
হ্যাঁ, অবশ্যই আমরা অপারেশনের আগে যে আমরা সাসপেক্ট করছিলাম যে বাচ্চাটি এত ঘন্টা অপারেশনের পরে কি কি প্রবলেম হতে পারে, সেগুলো আগে থেকেই আমরা সাসপেক্ট করে সেগুলোর মতো আমরা রেডি ছিলাম। এবং এবং পোস্ট অপারেটিভলি এই সমস্ত বাচ্চাদের যেগুলো হয় যে ব্লাড প্রেশার খুব কমে যায়, বা ধরুন কিডনি ফেলিয়ার হয়, বা অতিরিক্তভাবে ব্লিডিং হতে থাকে, এবং হার্টে নানা রকম অ্যারিথমিয়া যে রিদম ডিস্টারবেন্সেস শুরু হতে পারে। তো সেই সবের জন্য আমরা প্রস্তুত ছিলাম। এবং এর মধ্যে বলতে গেলে ব্লিডিং তেমন কিছু হয়নি, সেটি অবশ্যই সার্জনের দক্ষতার জন্য আমরা তেমন ব্লিডিং ফেস করিনি। এবং খুব অবাকভাবেই এর ব্লিডিংটা এত ঘন্টা সার্জারির পরও পেশেন্ট ব্লিডিং হয়নি, সেটাই খুব অবাক করা। এবং সার্জনের পাশাপাশি আমাদের যে পারফিউশন টিম এবং অ্যানাস্থেশিয়া, যারা কিনা ওই ইন্ট্রাঅপারেটিভ পেশেন্ট ম্যানেজমেন্টের সময় ছিল, তাদেরকেই মানে কি বলবো, হ্যাটস অফ। হ্যাঁ, এবং হচ্ছে যে তারপরে আমরা অবশ্যই পেশেন্টটি আসার পর আমাদের ব্লাড কার্ডিয়াক ফাংশন বেশ খারাপ ছিল, তার জন্য যা দরকার ওষুধ এবং যেরকমভাবে ইন্টেন্সিভ কেয়ার মনিটরিং করার প্রয়োজন সেরকমই আমরা করেছি। এবং কিছু সময় ওর হার্টের বিটের কিছু সমস্যা দেখা দিয়েছিল, হার্টের রেট খুব বেশি ছিল এবং অ্যারিথমিয়া হচ্ছিল। তার জন্য যা যা করণীয় আমরা সেগুলো করে আমরা বাচ্চাটিকে সুস্থ করে তুলতে পেরেছি। এবং একটা দিন এবং খুব শিগগিরই ওকে আমরা ভেন্টিলেশন থেকেও বার করতে পেরেছি। আমাদের আইসিইউ টিম এর জন্য কাজ করেছে, এবং আইসিইউ নার্সেস, আইসিইউ যে জুনিয়র ডক্টরস, এবং আমি তাদের ইনচার্জ হয়ে আমাদের তরফ থেকে আমরা যতটুকু সাপোর্ট লেগেছে আমরা সেগুলো প্রোভাইড করে ও এখন ভালো হয়েছে। এবং খুবই শিগগিরই, খুব কম সময়ের মধ্যেই রিকভার করে ওয়ার্ডে গেছে, এবং এখন খুব শিগগিরই ডিসচার্জ হওয়ার মুখে রয়েছে ও। মানে কি, আমার ছেলের জন্য তো এসেছিলাম হাড়ের জন্য। তো এখানে স্যার দেখলেন, তো ইকো করলেন, ওর তো হাড়ে ফুটো অনেক রকমের সমস্যা। তাই আমাকে বললেন কি ওর হাড়ের মধ্যে অনেক রকমের রোগ আছে, অনেক রিক্সি অপারেশান আছে, ঠিক আছে, তো রিক্স হবে আপনাদের করা, অনেক রকমের আমাদেরকে বুঝালো কি অপারেশান করাবেন কি করাবেন না। তো আমরা তো ভয় খেয়ে গেলাম, তাও কিছুক্ষণ ভেবে ভাবলাম কি আমি ডক্টরের উপরে বিশ্বাসটা করি। হ্যাঁ, করার পর আমি রাজি হয়ে গেলাম কি অপারেশানটা করাবো, সেটাই। আপনি এর আগে এরকম কোনো অপারেশন করেছেন অন্য কোথাও, বা যখন এসছিল আপনার কাছে এরকম কেস, কি মনে হয়েছিল, ফার্স্ট থট কি এসেছিল আপনার মাথায়? বেসিক্যালি যেটা আপনাকে আগেই বললাম যে এই অপারেশনের মধ্যে রয়েছে অনেকগুলো অপারেশনের কম্পোনেন্ট, তো সেনিং, র্যাস্টেলি, ভালভ রিপেয়ার এবং ডিকেএস। আমি এই অপারেশনের এই কম্বিনেশনটা ডেফিনেটলি কখনো করিনি, এবং জীবনে আমি এই কম্বিনেশনটা আগে কখনো দেখিও নি। কিন্তু সেনিং র্যাস্টেলি আমি অনেকবার অ্যাসিস্ট করেছি দিল্লিতে থাকাকালীন এবং মেলবোর্নে থাকাকালীন। তো আমি নিজে সেনিং অপারেশন, র্যাস্টেলি অপারেশন এবং ভালভ রিপেয়ার এগুলো আগে করেছি, কিন্তু এই চারটে অপারেশন একসাথে করিনি। তো ডেফিনেটলি আমাদের এটা খুব একটা মানে কি বলবো, আমাদের প্রিপারেশনটা খুব হার্ড ছিল। আমরা যখন এই অপারেশনের চ্যালেঞ্জটা নিয়েছিলাম, তো আমাদের প্রস্তুতিটাও সেই রকম লেভেলের ছিল। ডক্টর শ্যামাজিৎ আমাকে বারবার করে ইকোকার্ডিওগ্রাফি দেখিয়েছে, ক্যাথ স্টাডি নিয়ে আমরা ডিসকাশন করেছি, এবং আমরা অপারেশন থিয়েটারে যাওয়ার আগেও আমরা মেন্টালি অ্যাকচুয়ালি অনেকবার অপারেশনটা করে ফেলেছি, যে আমরা কিভাবে কোথায় এগোবো এবং কোন স্টেপে কি প্রবলেম এলে আমরা সেই জায়গাতে কি পদ্ধতিতে এগোবো। কারণ আপনি বুঝতেই পারছেন, যখন আমরা এই ধরনের একটা বড় ম্যাসিভ সার্জারি করছি, এবং সেই ম্যাসিভ সার্জারি যেটা এখানে কখনো আগে করা হয়নি, তখন ডক্টর শতরূপা যেরকম বললেন যে আমাদের সব কিছু নিয়ে একটা প্ল্যানিং ছিল। তো অপারেশন থিয়েটারেও আমাদের যাওয়ার আগে আমাদের সব টিমের মেম্বারদের নিয়ে আমাদের সেই প্ল্যানিংগুলো ডিসকাশন করা ছিল, যাতে আমরা এই চ্যালেঞ্জগুলোকে ঠিকঠাকভাবে ওভারকাম করতে পারি, এবং আমরা পেরেছি, সেই জন্য আমরা খুশি। ম্যাম, আপনার কাছে আসবো। আপনি যেরকম বললেন যে এত একটা কঠিন অপারেশন ছিল, ঋষভ 6 বছর বয়স, কিছুদিন পর ওকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে, পুরোপুরি কি স্বাভাবিক জীবনযাপন ঋষভ করতে পারবে? হ্যাঁ, এখন মানে যেরকম এতে যেরকম সার্জারি হয়েছে সেই অনুযায়ী ওকে অবভিয়াসলি এখন ফলো আপে থাকতে হবে কিছুদিন। মানে ধরুন কিছু 15 দিন বাদে একবার চেক আপে আসতে হবে, এবং এরপরে 1 মাস ছাড়া ছাড়া চেক আপ, তারপরে 6 মাস ছাড়া ছাড়া চেক আপ, এগুলো তো করতেই হবে। এবং কিছু রক্ত, যাতে ওর যে হার্টের সার্জারি হয়েছে তার জন্য ওকে একটা রক্ত যাতে ক্লট না হয়, অ্যান্টি ক্লটিং কিছু মেডিসিনস ওকে দিয়ে আমরা ডিসচার্জ করব। তো সেই ওষুধগুলো ঠিকঠাক করে খাওয়ানো, এই ওষুধগুলো খেলে একটু ব্লিডিং চান্সেস বেশি থাকে, সেই রকম কিছু
কিছু অল্প অল্প রেস্ট্রিকশনস ওর থাকবে, কিন্তু এছাড়া ওর মেজর কোনো রেস্ট্রিকশন থাকবে না, ও ধীরে ধীরে একদম স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। ডক্টর আপনার কাছে আসবো, কেন এই রকম কন্ডিশন দেখা গেছে? কোনো স্পেসিফিক রিজন আছে নাকি এটা হয়ে থাকে? বেসিক্যালি দেখুন, কনজেনিটাল হার্ট ডিজিজের বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। শুধুমাত্র দেখা গেছে 10-15% ক্ষেত্রে আমরা কোনো কারণের সাথে কনজেনিটাল হার্ট ডিজিজকে অ্যাসোসিয়েট করতে পারি। বাকি 85-90% ক্ষেত্রেই দেখা যায় যে আমরা কনজেনিটাল হার্ট ডিজিজে কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তবে আজকের দিনে যেভাবে কনজেনিটাল হার্ট ডিজিজগুলো বেড়েছে, সেক্ষেত্রে আমাদের আরও অনেক বেশি রিসার্চের দরকার, যেগুলো আমরা করে চলেছি। বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে রিসার্চ হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা এই রোগের কারণ সম্বন্ধে কোনো ঠিক দিশা পাইনি। কলকাতাতে বিশ্বমানের মেডিকেল পরিষেবা পাওয়া যায়, সেই কথাটিকে প্রমাণ করে দেখিয়ে দিলেন ডক্টর কুন্তল রায় চৌধুরী এবং তার টিম। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে দেবন পাল, দেখতে থাকুন এস নিউজ।